বিয়েটা আসলে এইজন্য আমার মনে হয় যে আমার কাছে আই পার্সোনালি ফিল যে উন্নত বিশ্বে যে লিভ টুগেদারের যে কনসেপ্টটা আছে আমার কাছে এটা ভালো লাগে। মেয়েদের বিয়ে করে সংসার করেই জীবন কাটাইতে হবে, আমি এই কনসেপ্টে বিশ্বাসী না। আমি আমার কোনো এক্সকে আমার শত্রু বানাই না। মানে এভরি এক্স অফ মাইন ইজ নাও মাই ফ্রেন্ড। আমাকে কয়জন চিনে যত বেশি হিরো আলমকে চিনে, বা আমাকে কয়জন চিনে যত বেশি এখন ধরো সো কল ইনফ্লুয়েন্সার লাইক তোমার লায়লাকে চিনে। অথচ আমি 2016 থেকে টেলিভিশনে আমার কন্টিনিউ শো যাচ্ছে, আমি উপস্থাপনা করছি এবং কত বড় বড় প্রোগ্রাম যাচ্ছে, এবং আমি কিন্তু নাটকেও কাজ করেছি। 4টা বিয়ে তুমি করতে পারবা, কিন্তু কিভাবে করতে পারবা এই সমান বিষয়টা মর্যাদা দিতে এটা সমান কারো পক্ষে মর্যাদা সম্ভব না। সমানভাবে পর্দায় রাখো। তুমি 4টা বউকে পর্দায়ও রাখবা না, তুমি 4টা বউকে সমান চোখে দেখতে পারবা না, কিন্তু 4টা বিয়ে করবা। তুমি আবার এগুলা চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আমার তো লাভই না, আমার তো বউ কাইটটা ফেলাবে। হ্যাঁ, সবকিছু কাটবে, শুধু তোমাকে না, অন্য কিছুও কেটে ফেলবে। মোর জন্য কম তো হইল না, মানে মডেলিং, র্যাম্পে হাঁটা, পরিশ্রম করা এবং এই দরজায় ও দরজায় দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে অবশেষে আলহামদুলিল্লাহ গুড প্লেস। নট আ গুড প্লেস, এখনো এটা বলতে আসলে অনেক আর্লি হয়ে যায়, এত তাড়াতাড়ি বলা যাবে না গুড প্লেস। কারণ আমি এবং তুমি, আমরা এমন একটা ফিল্ডে কাজ করি, এখন যদিও তোমার ফিল্ডটা তুমি হচ্ছে অনেকটাই চেঞ্জ করে নিয়েছো, বাট আমার কথা যদি বলি, আমরা এমন একটা ফিল্ডে কাজ করি যেখানে গুড প্লেস বলতে আসলে আমার মনে হয় কিছু নেই। কারণ মানে ইন আ সেকেন্ড তোমার পরিস্থিতি, তোমার এনভায়রনমেন্ট সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক বড় স্টারও কিন্তু আগামীকালকে কি কাজ পাবে কি পাবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। তো গুড প্লেস বলা যায় না। বাট তুমি শুরুটা যেটা করেছো যে আর কত এরকম, মানে স্ট্রাগলটা আসলে হয় কি, একেকটা মানুষ আসলে একেকভাবে স্ট্রাগলটাকে দেখে। তো আমার বয়সের সাথে বা অভিজ্ঞতার সাথে আমি এখন স্ট্রাগলটাকে অন্যভাবে দেখি। আমি স্ট্রাগলকে এখন ভাবি যে দিস ইজ দ্য ওয়ে আই হ্যাভ টু গো থ্রু। কারণ ধরো যে অনেকে পারিপার্শ্বিক অবস্থা বা সবকিছু মিলে কিছুটা ব্যাকলিফট পায়, মানে কিছুটা সাপোর্ট পায়, যা মানে ধরো যে সামনের দিকে একটু ধাক্কা দেয়া বা পুশ করা। সো এইটা কিন্তু আসলে সবাই পাবে না, কিছু মানুষ পায়, তারা লাকি, তারা খুব সহজে সামনের দিকে যাচ্ছে। আমার মতো এবং আরো অনেক ট্যালেন্টেড মানুষ যারা আছে সবসময় সব ফিল্ড এত সহজে পাবে না, সো তাদের স্ট্রাগল করতে হবে। আর স্ট্রাগলের গল্প তো আসলে অনেক বড়, যদি বলতে যাই তাহলে আমার মনে হয় যে তোমার পুরা মানে সময় শেষ হয়ে কাছ যাবে। থেকে দেখেছি, তো আমি ওই শ্রমিকের দেখেছি যে নিজে অনেক পরিশ্রমী, কিন্তু নিজের চোখের জলের কোনো কমতি ছিল না। আহ, কান্নাকাটি বা হচ্ছে গিয়ে কষ্ট তো আমাদের সবারই আছে। ধরো আমি যদি আমার প্রফেশনের কথা বলি, আমি এখন প্রফেশনালি একজন টেলিভিশন প্রেজেন্টার, আমি এখন লাইভ শো হোস্ট করি, আমি এখন স্টেজে শো হোস্ট করি, দেশের বাইরে শো হোস্ট করি। বিগত শো আমি যেটা করেছি দেশের বাইরে সিঙ্গাপুরে ছিল। তো আমাকে যে এই যে এখন মানে ডেকে বা তারা আমাকে খুঁজে বের করে তারপরে যে নিয়ে গেল একটা কাজ করতে দেশের বাইরে, ধরো আমার পিছনে তাদের কিন্তু অনেক টাকা দিতে হচ্ছে, ফ্লাইটের টিকিট, ট্যাক্স দিতে হয়েছে, ফ্লাইটের টিকিট, ভিসা এন্ড এভরিথিং। সো সব এক্সপেন্সেস তারা দিয়ে নিয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমার মনে হয় যে দিন শেষে এখন এসে আমার প্রাপ্তি। অনেকের কাছে এটা হয়তো খুব সামান্য বিষয়, কিন্তু আমার মতো একজন মেয়ে যে হচ্ছে খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে, অ্যান্ড আমাদের গোষ্ঠী থেকে কেউ কখনো চিন্তাই করে নাই যে আমাদের কোনো একটা মেয়েকে টেলিভিশনে দেখানো হবে বা টেলিভিশনে দেখবো। যেমন আমি কখনো চিন্তা করিনি। ইট ওয়াজ অল অ্যাকচুয়ালি প্ল্যান্ড। কে প্ল্যান করেছে? আল্লাহ প্ল্যান করেছে, ঠিক আছে? আমি প্ল্যান করিনি। আমি ছোটবেলায় চেয়েছিলাম যে আমি কর্পোরেট লেডি হব, আমি ছোটবেলায় চেয়েছিলাম আমি ক্যাবিন ক্রু হব, আমি ছোটবেলায় চেয়েছিলাম আমি পাইলট হব, অ্যান্ড আ লট অফ থিংস। কিন্তু সেটা হওয়া হয়নি, বিকজ আমার মানে কোনো না কোনো জায়গায় স্বপ্নের সাথে সাধ্যের একটা সংঘর্ষ ছিল ওই সময়টাতেও। কারণ আমার বাবা হচ্ছে খুব বড় কোনো জব করতেন না, খুব বেশি কোনো মানে আর্নিং ছিল না তার, কিন্তু আমরা 6 ভাই বোন ছিলাম। ওরে বাপরে! সো 6 ভাই বোন ইজ আ লট অফ থিং। মানে ঢাকা শহরে যাদের নিজের বাড়ি নেই তারা মানে সারভাইভ করা হ্যাঁ। মুশকিল। এবং তারপরেও আলহামদুলিল্লাহ আমার বাবা আমাদের সব ভাই বোনকে অনেক ভালো জায়গায় পড়িয়েছেন, ভালোভাবে আমরা খেয়েছি, ভালোভাবে থেকেছি। হয়তো লাক্সারি পাইনি, হয়তো আমাদের অনেক চাহিদা সেগুলো পূরণ হয়নি, বাট আলহামদুলিল্লাহ যা ছিল। হ্যাঁ, এবং তখন থেকে আমি চেয়েছি আই হ্যাভ টু চেঞ্জ মাই এনভায়রনমেন্ট, আই হ্যাভ টু চেঞ্জ মাই সিচুয়েশন। আমি লোয়ার মিডল ক্লাস থাকবো না, আই হ্যাভ টু চেঞ্জ ইট। আমি আস্তে আস্তে মিডল ক্লাস হব, তারপর
এরপরে যদি আল্লাহ যদি আরো ক্ষমতা দেয়, আমি তার চেয়ে আরো মানে আমি ভালোর দিকে যাব, হ্যাঁ, উইথ মাই ফ্যামিলি। নিজের জন্য তো না, আমার পরিবারের জন্য। আমাকে যারা চেনে, আমার এটা খুব ভালো লাগে, সবাই বলে তুমি তো তোমার পরিবারের জন্য অনেক কষ্ট করো। And true, you are the brother of your family, হ্যাঁ, big মানে brother. ব্রাদার হোক বা ধরো যে সান হোক, এবং আমাদের একটু টিপিক্যাল চিন্তা ভাবনা তো ধরো সবারই থাকে। তো সেই জায়গা থেকে আমার দাদা দাদি বা তাদের বা সবারই ধরো যে একটা ছিল যে যখন আমরা 4 বোন পরপর হই, হুম, বলে যে মজিবর, মানে আমার বাবার নাম মজিবর ছিল, মজিবরের কোনো পোলা নাই, হ্যাঁ, তো মজিবরের কি হইব ভবিষ্যতে। হুম, তো আমি সবসময় চেয়েছি যে যখন থেকে আমি এটা বোঝা শুরু করেছি যে তারা আসলে এইভাবে দেখে বিষয়টাকে, তখন আমি ভাবছি না, আই হ্যাভ টু চেঞ্জ ইট। সবাই বলতে হবে যে মেয়ে হইছে বিধায় এখন তার সিচুয়েশন ভালো, বা আমার বাবা গর্ববোধ করবে যেন মেয়ে হয়েছে। কিছুটা আমি তাকে ফিল দিতে পেরেছি, বাট আনফরচুনেটলি আমার বাবা আমার সব সাকসেস বা সব কাজ হয়তো দেখে যেতে পারেনি। আমি তাকে অত শান্তি দিতে পারিনি, অত সুখ দিতে পারিনি যেটা আমি চেয়েছিলাম। কিন্তু কিছুটা দেখে গেছে, এবং মানুষ বলেছে যে না, হচ্ছে মুজিবরের গিয়ে বাচ্চা। মজিবরের মেয়ে হইছে এখন, এটা ভালো। মানে আগে যেটা বলতো যে ছেলে ছাড়া কি করবা, ওই বিষয়টা আমার বাবার মাথা থেকে গেছে। এবং ইভেন যখন আমার প্রথম শো যখন টেলিভিশনে অন এয়ার হয়, এটা একটা কৃষি অনুষ্ঠান ছিল, দীপ্ত কৃষি, হুম, এবং দীপ্ত কৃষি খুব পপুলার, এখনো খুব পপুলার। পপুলার, এবং ওইখানে আমি একজন প্রেজেন্টার হিসেবে অনেক পপুলার ছিলাম, কারণ মেয়ে প্রেজেন্টার কৃষি কৃষিতে প্রোগ্রাম খুবই কম। করছে হ্যাঁ, কম। এখন তো বেড়েছে, হুম, তখন তো ধরো আমি কথা বলছি 2016-র কথা, তখন হুম, মাত্র দীপ্ততে কৃষি প্রোগ্রামটা শুরু হয়েছে, লঞ্চ করেছে তারা। তখন অন্যান্য কৃষি প্রোগ্রাম ছিল, কিন্তু দীপ্ত কৃষি একটা মেয়ে করতেছে, এবং হচ্ছে গিয়ে এটা আমার জন্য অনেক মানে বিহাইন্ড দ্য সিন অনেক কষ্টের ছিল, কারণ সান টু সান কাজ করতে হতো, right. হ্যাঁ, ঢাকার বাইরে গিয়ে। তো যখন অন এয়ার হলো, আমার বাবাই কিন্তু সবাইকে ফোন করে বলছে যে সুমির অনুষ্ঠান দেখো, টিভিতে দেখো। তো আমার কাছে তখন মনে হয়েছে কোথাও না কোথাও আমার মনে হয় যে আমার আব্বু এখন একটু ফিল করতেছে যে না, আমার জন্য সে কিছুটা হলেও হয়তো বা প্রাউড। তো স্ট্রাগল, কষ্ট, সাকসেস, ফ্যামিলি তো মানে বাবা চলে যাওয়ার পরে তো অধিকাংশটাই নিজের উপরে না কাঁধের উপরে। আসলে বিষয়টা এরকম যে ধরো আমি শুরুতেই বলেছি যে আমি বিলং করি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। উই তো অল আর। না, তারপরেও অনেকে মিডল ক্লাস ফ্যামিলি, অনেকে একটু ধরো যে হায়ার মিডল ক্লাস ফ্যামিলি। আমি একজন লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করা মেয়ে। এখন আমি চেষ্টা করছি নিজের অবস্থানটাকে পরিবর্তন করার। তো শুরু থেকেই আমি যখন ধরো বুঝতে শিখেছি, লাইক ক্লাস 7 or 8 এ পড়ি, তখন আমি আমি তখন থেকেই জানি যে আই হ্যাভ টু আর্ন ফর মাইসেলফ, অলসো টু কন্ট্রিবিউট ইন মাই ফ্যামিলি। বিকজ আমার বাবা তো আসলে হচ্ছে গিয়ে এডুকেটেড না, আমার মা এডুকেটেড না, এবং তাদের অনেক সম্পত্তি নেই। আমার বাবার সম্পত্তি বলতে আমরা শুধু 6 ভাই বোন। বাহ! আমার বাবাকে যখন বলতাম, "তুমি এত পোলাপান কেন জন্ম দিছো? তোমার কিছু নাই, কিছু না। তারপরেও তুমি এত পোলাপান জন্মেছো। তোরাই আমার সম্পদ।" ঠিক আছে? তো মাশাআল্লাহ। ওইজন্য বলি যে আমরাই হচ্ছে আমার বাবার রেখে যাওয়া হয়তো সম্পদ। যদি মানুষের জন্য কিছু করতে পারি, ভালো কিছু হয়, আমাদের ভাই-বোনের দ্বারা যদি মানুষের কোনো উপকার হয়, আমরা যদি ভালো মানুষ যেটা আ সেটা যদি হতে পারে, তাহলে বাবার সম্পদ। এখন ধরো ওই সময় থেকেই আমি জানতাম যে I have to take care of my family. এটা আমার উপরে কোনো দায়িত্ব বা মানে হচ্ছে কোনো বোঝা চাপিয়ে দেওয়া না। এটা আমার কর্তব্য। এবং সব মানুষই দেখবে কি যে জন্ম হয়, আমরা তো বলি যে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব। হুম, আমাদের কিন্তু এমনি, এমনি পাঠায় নাই। আমাদের কিন্তু দায়িত্ব দিয়েই পাঠাইছে, যে তোমার উপরে কোনো না কোনো দায়িত্ব আছে, আমার উপরে আছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইংস হ্যাভ ডিফারেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ রেসপনসিবিলিটিস, যেটা তাদেরকে আল্লাহ দিয়েই পাঠাইছে। তো এটা হুম, আমার দায়িত্ব। আমার উপর এটা কোনো বোঝাও না। এটা আমার উপরে কোনো চাপিয়ে দেওয়া কোনো কাজ না। আমি খুব ভালো লাগে আমার পরিবারের জন্য কাজ করতে। দেখো, আমাকে কিন্তু আমার মা বলে নাই যে, "না, তুমি তোমার লাইফকে বাদ দিয়ে তুমি এখন তোমার ভাই-বোন এবং আমাকে পালো।" হুম, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এটা আমার তুমি একটা ছেলে, একটা পরিবারের ছেলের যদি এটা একটা মানে হচ্ছে ইনভিজিবল দায়িত্ব থাকে যে বড় ট্রু। হয়ে সে হচ্ছে পরিবার দেখতে হবে। পরিবার দেখতে হবে। তো হুম, why not in daughters? কেন মানে মেয়েদের ক্ষেত্রে এটা হবে না? মেয়েদেরকেও তো সেইম ভাবেই খাওয়াচ্ছে, পড়াচ্ছে, হুম, পড়ালেখা করাচ্ছে, সবই করাচ্ছে। হুম, তো আমাদের এই কন্টিনেন্টালে মানে এই সাউথ এশিয়ায় মানুষরা ভাবে যে মেয়েরা মানেই হচ্ছে গিয়ে পড়াশোনা করবে, বিয়ে হয়ে যাবে, অন্য ঘরে যাবে, বাবা-মার প্রতি কোনো দায়িত্ব নেই। বাট আমার মনে হয় দিস ইজ হাই টাইম, এখন আমাদের এটা চেঞ্জ করা উচিত। বাট সেই জায়গা থেকে ধরো যেহেতু একটু কষ্ট করতে হয়েছে, আমার প্লেটে কোনো কিছু অনেক সহজে আসেনি। হুম, সেজন্য আমার কাছে একটু কষ্টকর মনে হয় যে ঢাকায় তোমার ধরো আমি ভাড়া থাকছি। হুম। আমার আমার এখনো ৫ ভাই-বোন পড়াশোনা করছে। ৫ টা পড়ালেখা করছে হ্যাঁ, এখন। ৫ পাইপলাইন, আরে হ্যাঁ, বাপরে! ৫ ভাই-বোন পড়াশোনা করছে, অ্যান্ড সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জায়গায় পড়ছে। এবং হুম, আমার আব্বু তো মারা গেছে ৬ বছর। তার আগে তো বাবার ধরো 80% সাপোর্ট থাকলে আমারও কিন্তু 20% সাপোর্ট ছিল। হুম, বিকজ I started earning from
ক্লাস 9 আমি তখন তারপর টিউশন করতাম। হ্যাঁ আমি আমার কলেজ এক্সপেন্স গুলা, আমি কিন্তু একটা প্রাইভেট কলেজে পড়েছি, বাট আমার কলেজ এক্সপেন্স গুলো আমি নিজে বিয়ার করতাম। আরে বাপরে মানে বড় যে অ্যামাউন্ট ধরো ভর্তির সময় যেটা, ওটা আমার আব্বু দিছে। হ্যাঁ ওটা এরপরে যে টিউশন ফি বা হচ্ছে বই কলেজের খাতা কেনা বেতন, বই খাতা সবকিছু, বিকজ ডিপ ইনসাইড আমি কিন্তু জানতাম যে আমার এগুলা করতে হবে, নাহলে কি হবে, আমার একটা সরকারি কলেজে হয়তো পড়তে হবে, আব্বু তো এত কিছু পারবে না। তো রাইট সেই জায়গা থেকে আমি চিন্তা করছি যে না ঠিক আছে, ইফ আই ক্যান ডু ইট তাহলে আমি কেন করবো না। আমি বিসিএসসি কলেজ থেকে পড়ছি, হুম ওই সময় বিসিএসসি কলেজ, কমার্স কলেজ, এই কলেজগুলো অনেক ভালো ছিল, এখনো ভালো তারা। তো সেখানে আমি পড়েছি এবং সেখানে আমি বেতন দিয়ে পড়েছি, আমার যাওয়া আসা সবকিছু মিলে মাই ফাদার ওয়াজ আ সাপোর্টার, কিন্তু মানে সিংহভাগ কিন্তু আমি করেই করেছি। বাহ, এবং তারপরে আমার কলেজে ভর্তি, মানে ইউনিভার্সিটি ভর্তি হওয়া, আমি জানতাম আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া হবে না, সো আমার কোথাও চান্স পেতে হবে পড়াশোনা দিয়ে, সেটাও পেয়েছি। বাট আনফরচুনেটলি আমার কিছু গাফিলতির কারণে আমি আমার স্টাডি এখনো কমপ্লিট করতে পারিনি। এখন আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করার চেষ্টা করছি, ইংলিশ লিটারেচার নিয়ে। সো ধরো শুরু থেকেই আমি জানতাম যে আমার উপরে এই দায়িত্ব আছে। তো এখন মানে আমার কখনোই মনে হয়নি যে এটা অনেক কঠিন বিষয় বা এটা কষ্টের। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি যখন ধরো আমি মানে বারবারই বলছি যে আমাদের এই জায়গাটাতে তো কাজ পাওয়া এত সোজা না। ধরো সঠিক মানুষ যারা ক্যামেরায় দেখে বা মানে ধরো ক্যামেরার সামনে থেকে যারা দেখে, তারা কিন্তু জানে না যে এটার পেছনে আমাদের কত বেশি কষ্ট। কিন্তু যে কোনো একটা কমেন্ট তারা অনেক সহজেই পাস করে ফেলতে পারে। ধরো যে আমি কোনো ক্রপ টপ পরেছি, কি মানে শুধু শুধু এরকম করে পড়ছে, লজ্জা থাকে না, লজ্জা নেই। ধরো মেয়েদের মধ্যে এই বিষয়টা আমি সবচেয়ে বেশি খেয়াল করি, কারণ এখন তো পুরো বাংলাদেশে তালেবান দিয়ে ভরে গেছে। মানে আমি বলি যে তালেবান, মানে আমি কোনো ধর্ম বা আমার আমার নিজের ধর্মই তো ইসলাম, আমি ধর্মকে আঘাত করতে চাই না, কিন্তু সবাই না ভাবে কি যে চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, ধরো তুমি এখন একটা টি শার্ট পরে বসে আছো, এখন আমার তোমাকে বলতে এই তুমি কেন টুপি পরলা না, তুমি কেন পাঞ্জাবি পরলা না, তোমার কেন হাঁটু দেখা যাচ্ছে, টাকনো দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ধর্ম কি আমাদেরকে এটা বলছে? আমাদের ধর্ম বলছে তুমি শেখাও, ওই সবাইকে যে জানাও। সাকিব আল হাসানের বউ কেন বোরকা পরে না, এটার জাতির সবচেয়ে বড় টেনশন সমস্যা। সো এই টেনশন গুলাই মানুষ দেয় মাঝে মাঝে, বিশেষ করে পারিপার্শ্বিক অবস্থায় থেকে আমি দেখি যে আত্মীয়রা অনেক সময় একটু বেশি এই ঝামেলাটা দেয়। কিন্তু আমি আসলে ভাই সব সময় হচ্ছে কি, আমি জানি যে কারো কথায় আমার পেটে ভাত আসবে না। তো কেউ আমার, ধরো আমি যখন খারাপ থাকি, কেউ এসে খোঁজ নেয় না যে কি হইছে, কেমনে হইছে, কেন হইছে, 2টা টাকা দেই, 2টা মানে ভালো কথা বলি, টাকার কথা বাদে দিলাম, ভালো কথা বলি, সেটাও কেউ দেখে না। তো আমি কেন মানুষের কেয়ার করব? আমার যেভাবে চলার ইচ্ছা, আমি যেভাবে চলতে চাই, আমি সেভাবেই চলবো। এখানে কনফ্লিক্ট হয়, আমার আমার মাও কিন্তু আমাকে অনেক বিষয় পছন্দ করে না, বলে আমি এই জায়গায় করতে না। তোমাকে তোমার আত্মার শান্তি লাগবে একটা মজার কথা বলি। আমি একটা বিখ্যাত বক্তা, ইসলামী বক্তার বক্তব্য দেখছিলাম। তো উনাকে একজন প্রশ্ন করলো যে ওই নায়িকা এরকম পোশাক পরে ঠিক কিনা। তো বলতেছে ভাই ওই নায়িকা এরকম পোশাক পরে ঠিক কিনা আমি উত্তর দিচ্ছি, তার আগে এইটা বলেন খাবার আগে যে 40 বাড়ি ঘুরতে হয় আপনি সেটা ঘুরছেন? ওই তো আপনি নিজের যে দায়িত্বগুলো আছে আগে সেইগুলো 100% ফুলফিল করেন, তারপর অন্যকে জাজ করতে যান। আমার নিজের যতখানি দায়িত্ব, ইসলামী দায়িত্ব, আমি তো সেটাই করতে পারি না রে হুম। ভাই। আমি আরেকজনকে জাজ করার ক্ষমতা কই থেকে আচ্ছা রাখি? আমি একটা জিনিস বলি, ধরো আমি ফেসবুকে যত ছেলে বাজে কমেন্ট করে, হ্যাঁ, ওরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? আই ডোন্ট নো, কিন্তু মনে হয় না করে। ভাই আমি তো জানি কেউই করে না, ঠিক আছে? এবং তারা কিন্তু ঠিকই নেটফ্লিক্স দেখতেছে, তারা সানি লিওনিকে দেখতেছে, তারা পর্ন দেখতেছে, উইচ ইজ ভেরি নর্মাল ফর দ্যাম। Right. বাট ইফ মারজান সুমি ওর আমি যদি কোনো একটা ড্রেস, ধরো এই যে আজকে যেটা পরে আছি, এটা তাদের মানে ধর্মের অনেক বড় বাধা, আমার জন্য তারা বেহেস্তে যাইতে পারবে না, আমার জন্য তাদের বেহেস্তে আটকাই যাবে, তারা দোজকে যাবে, ঠিক আছে? আপনাদের মতো মেয়েদের জন্যই তো এখন এই বাংলাদেশে Best গজব part. গজব পড়তেছে। এখন ধর রাসেল ভাইপার বাড়ছে, আপনাদের মতো মেয়েদের জন্যই বাড়ছে। আপনারা এরকম ড্রেস বা আমি ক্যাপশন দিব মার্জান চুমির জন্য রাসেল ভাই তার ভাইপার বাড়ছে, মানে দিস ইজ ট্রু। মানে ধরো যে এখন এই যে রাসেল ভাইপার হঠাৎ করে বেড়ে গেছে, দেখো অনেক মেয়েদের না, আমি একটা ড্রেসের নিচে আমার একটা কম। খেদের কথা বলি, হ্যাঁ জিদের কথা বলি বোন। সেটা হচ্ছে আমি আমার 99% কন্টেন্ট হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। হুম। হ্যাঁ সেখানে আমি কিশোরী বিবাহের এগেনস্টে কথা বলি, নারী নির্যাতন এগেনস্টে কথা বলি, পুরুষ নির্যাতন এগেনস্টে কথা বলি। কিন্তু আমি খেয়াল করলাম যে আমার কন্টেন্ট কেউ দেখতেছে না। মানে ভালো জিনিস দেখবে না। কেউ দেখতেছে না। আমি অনেক রিসার্চ করে পরে কি করলাম, আমার প্রত্যেকটা কন্টেন্টের ট্যাগ চেঞ্জ করে দিচ্ছি, ক্যাপশন চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখি ধুমায় দেখে, আমার তখন মনে হলো বাহ, জাতি হিসেবে যে আমরা আসলেই রুচির দুর্ভিক্ষে পড়ে গেছি এবং এটা একটা লালন করে নিজের সত্তার মধ্যে ঢুকায় নিছি। এটা সত্যি ঘটনা। একদম। মামুন স্যার যে বলছিলেন উনি অনেক সত্যি বলছিলেন। এবং এই কারণে আমরা এমন সব মানুষদেরকে স্টার বানাইতেছি যাদেরকে অ্যাকচুয়ালি মানে কাউকে ছোট করছি না, কিন্তু
কাজের বেটিও রাখার লোক আচ্ছা, নাই। এবারে তোমার এই কথার জন্য আমার একটা কথা, এটা আমি বলতে চাই না, প্লিজ। কিন্তু তারপরও বলছি এখন। ধরো আমি 2016 থেকে হচ্ছে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করে কাজ করছি, এখন আলহামদুলিল্লাহ। 2024, হুম। হ্যাঁ? এত লম্বা সময়ের পরেও আমাকে কয়জন চিনে? দেখবা তোমার এই ভিডিও নিচে বলবে, "ইনি কে? এরা তো চিনি না। এরা কোত্থেকে আসলো? হ্যাঁ? এরা কোত্থেকে আসে?" হ্যাঁ, অথচ আমি 2016 থেকে টেলিভিশনে আমার কন্টিনিউ শো যাচ্ছে। very good. আমি এবং কত উপস্থাপনা বড় বড় করছি প্রোগ্রাম। এবং কত বড়, বড় প্রোগ্রাম যাচ্ছে, এবং আমি কিন্তু নাটকেও কাজ করেছি। হ্যাঁ, খুব ভাইটাল, মডেলিং এও হ্যাঁ, কাজ এবং করে। খুব ভাইটাল রোলে না হলেও আমি কিন্তু ভালো কাজ কিছু করেছি। কিন্তু আমাকে কয়জন চিনে? যত বেশি হিরো আলমকে চিনে, বা আমাকে কয়জন চিনে যত বেশি এখন ধরো সো কল্ড ইনফ্লুয়েন্সার লাইক তোমার লায়লাকে চিনে। হুম। লায়লা ইজ নাও অ্যান ইনফ্লুয়েন্সার। এটা কেন তার মানে কি করেছে সে ইনফ্লুয়েন্সার হওয়ার মতো, আমাকে একটু বলো। আমি একটা, এখন এটা গর্ব করে বলতে হয়, হুম, আমি একটা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছি। আমার হুম, দ্বারা আমার ভাই-বোন কিছুটা হলেও হেল্প হচ্ছে হুম, তাদের। কিছুটা হলেও তারা জীবনের অনেক বাধা, কিন্তু যেমন আমি চাই না আমি যেগুলা ফেস করেছি আমার ভাই-বোন সেটা ফেস করুক। অবশ্যই। দ্যাট ইজ ওয়াই আই এম ডুইং as much as hard work I can do. ঠিক হুম, আছে? হুম, কিন্তু ধরো আমি এখন নাম ধরেই বললাম, লায়লা আসলে কি আমি এই বিষয়টা নিয়ে খুব বিরক্ত। হুম, অনেকদিন যাবতই বিরক্ত, কিন্তু এই মহিলার বিষয় নিয়ে খুবই বিরক্ত যে একটা ইম্যাচিউর ছেলেকে, বা অ্যাডাল্ট না এরকম একটা ছেলেকে, বা বুঝ কম এরকম একটা ছেলেকে সে প্রথমে ম্যানিপুলেট করছে। ম্যানিপুলেট করার পরে তার যখন স্বার্থ হাসিল হচ্ছে না, এখন সে ছেলেটাকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে, ছেলেটার পরিবারকে হেনস্থা করতেছে, জেলে ঢুকায় রাইখা দিছে। এটাই তার ইনফ্লুয়েন্সার হওয়ার পিছনে একটা বড় অবদান। মানে হাউ ক্যান সামওয়ান লাইক দিস ইজ অ্যান ইনফ্লুয়েন্সার? এবং ভাইরাল হইতে হইলে কিছু একটা বাজে করতে হবে, হয় কাজ ডিগ করতে বাজি মারতে হবে, বিগ বাজি। নাইলে সর্বোচ্চ সুপারস্টারের সাথে আমার বিয়ে এইটার লটাই দিতে হবে, নাইলে না, আমার ধরো একটা এদেরও একটা, ভাইরাল হইতে হবে। তারপরও আমি এদেরকে বলবো যে তারা কিছুটা হলেও কিন্তু আমাদের শোবিজে করছে। কাজ করছে। জায়েদ খান যতই মানে ধরো যে উটকো বা মানে আজে বাজে কাজ করুক, সে কিন্তু অভিনয় করেছে, লাইট ক্যামেরা অ্যাকশন শুনেছে, সে কষ্ট করেছে, রোদে দীর্ঘদিন পড়েছে, ছিল বটে। দীর্ঘদিন টিকে ছিল এবং টিকে আছে। তারপরেও আমি বলবো যে না, তাদের কিছুটা হলেও আম কন্ট্রিবিউশন টকিং আছে। অ্যাবাউট দ্য কিছু একটা বাজে করতে হবে, হ্যাঁ, নোংরা করতে হবে, নাইলে এই সমাজের মানুষ তোমাকে দাম দেবে না। দাম দেয় না তো। কি তুমি এত অদ্ভুত! ভালো, ভালো কনটেন্ট বানাচ্ছ। কেউ দেখবে না। তুমি লায়লাকে নিয়ে যে কনটেন্ট বানাইছো হিট। সেইটা দেখো হিট, আর এখন এই যে তুমি আমাকে নিয়ে কনটেন্ট বানাচ্ছ এটা দেখো কিরকম হয়। সো আমরা, আমাদের দর্শকরা সবসময় বলবে কি এগুলা, মানে দিন দুনিয়া নষ্ট হয়ে যাইতেছে, কি দেখাইতেছে, তারাই দেখতেছে। গালি যদি না দেয় বাঙালি, তাইলে মন খুলে সে কন্টেন্ট দেখতে পারে না। হ্যাঁ, গালি দিতে হবে মানে আরেকবার। সো যারা দেখতেছে আমি তাদের কথা বলি, তাহলে আপনাদের রুচিটা আগে ঠিক করেন, তারপরে মানুষকে জাজ করতে আসেন। আপনি তো দেখতেই চান হচ্ছে উল্টাপাল্টা এবং জিনিস। আজকে হিরো আলম যে পরিমাণ ইনকাম করে, কোন মন্ত্রী মিনিস্টারও করে হ্যাঁ, কিনা করে সন্দেহ। না, করে না। সো এটাই তো সমস্যা। আবার মন্ত্রী মিনিস্টারের তো ইনকামই থাকার কথা না, সেখানে শুনি সরকারি কর্মকর্তার হাজার হাজার কোটি টাকা এবং ছাগল কিনে সেটা ধরা পড়বে। আমি যে আমার আমার মনেই হচ্ছিল এই কথাটা আসবে। কি একটা ফানি ব্যাপার, হ্যাঁ? সে তার নিজের ছেলেকে চিনলও না, হ্যাঁ। নিজের ছেলে-মেয়েকে ডিনাইও করলো। বাট বাবা তুমি কার, আমি কার সন্তান সিনেমা। না, সেই জায়গা থেকে আমি ভালো না? দেখো আমার অবশ্যই। বাবা খুব ছোটখাটো কাজ করেছে। আলহামদুলিল্লাহ সৎ কামাই করছে। অ্যান্ড আমি অনেক প্রাউড যে আমার বাপ আলহামদুলিল্লাহ। যাই করছে সৎ কামাই করছে, এবং আমি সেটা বলতে পারি যে না, আমার বাবা খুব বড় কিছু না। ঠিক আছে? কিন্তু তার কি কামাই সেটা আমি বলতে পারি। আমার বাবাও বলতে পারবে যে এই মেয়ে আমার, আমি এখান থেকে হ্যাঁ, আনছি, এখান থেকে আনছি। হ্যাঁ। আমি মানে এই মেয়ে আচ্ছা, আমার সেটা বলতে পারবে। এইরকম হয় না যে ধরো ফেসবুকের ছবির নিচে বা ভিডিওর নিচে অনেক গালি মারা গেল, তারপরে ইনবক্সে এসে বলতেছে হাই। আচ্ছা, এইরকম তো ধরো যে আমার মনে হয় শুধুমাত্র আমরা যারা শোবিজে কাজ করি এরাই না, যারা ধরো কলেজ গোয়িং স্টুডেন্ট, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, বা যারাই আছে আমার মনে হয় সবাই ফেস করে। ধরো এখন তো জেনজি একটা চলতেছে, মানে জেনজি জেনারেশন একটা চলতেছে। তো তারা তো বিভিন্ন ধরনের ড্রেস পরে, তারা বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কালচার ফলো করে। ধরো তাদেরকেই কমেন্ট করতেছে, আর তাদের ইনবক্সে যেয়ে বলতেছে যে চলো একটা কফি ডেটে যাই। দিস ইজ ভেরি নর্মাল। এটা আমার মনে হয় যুগের পর যুগ একটা পুরুষদের, যদিও তুমি পুরুষ, তারপরও পুরুষদের একটা হচ্ছে গিয়ে আহ, পুরুষরা তো শরীরের বাইরে খুব কমই চিন্তা করতে পারে। শরীরের বাইরে তো চিন্তা করতে কমই পারে, করলেও বেশি দিন করতে পারে না। ধরো বেশি। ধরো হ্যাঁ। এটা আমার বিশ্বাস হয়ে গেছে, কারণ এখন আমি খুব চমৎকার একটা আবিষ্কার এখানটা ডিসক্লোজ হইলো হ্যাঁ, না, এখন। না, শোনো আমি তোমাকে বলি বেশি দিন কেন করতে পারে না। ধরো তোমার জন্য মরে যাচ্ছে, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি হুম। গলার মালা, হ্যাঁ। কিন্তু সেই গলার মালা কতদিন? সেই ধরো যে বকুল ফুলের মালা হোক বা শিউলি ফুলের মালা হোক, বেশি দিন তো থাকে না, তাজা তো সঠিক, থাকে না। সঠিক। কিন্তু ওইটা পায়ের তলে ধরো যে তোমার দুমড়ে মুচড়ে নষ্ট হ্যাঁ, করে কারণ ফেলে, ফুল কিছুদিন পরে নষ্ট নষ্ট হয়েই হয়ে যায়। যায়। তো
এটা এই জন্য কিন্তু এই জন্য 4টা ফুল পড়ার কথা বলা হচ্ছে 5 বছর পর পর 4টা মালা না, কিন্তু এটা এইভাবে মানে এই তো ধরো যে ধর্মকে অ্যাবিউজ সুযোগ করে বা হ্যাঁ, ধর্মকে ধর্মের বিভিন্ন বিষয়কে অ্যাবিউজ কিভাবে করে এইভাবে ভুল ব্যাখ্যা 4টা করে বিয়ে তুমি করতে পারবা, কিন্তু কিভাবে করতে পারবা এই সমান বিষয়টা মর্যাদা দিতে এটা তো সমান কারো পক্ষে মর্যাদা সম্ভব না। সমানভাবে পর্দায় রাখো। তুমি 4টা বউকে পর্দায়ও রাখবা না, তুমি 4টা বউকে সমান চোখে দেখতে পারবা না, কিন্তু সম্ভব 4টা না। বিয়ে করবা। তো কারণ এইগুলা বড়টার myth। থেকে যদি ছোটটা বিয়ে করি তাহলে তো চোখ 99% চলে যাবে ছোটটার দিকে। কেমনে আমি সমান করবো? সম্ভব না তো। ছোটটা রেখে যদি মাইজোটা করি আরেকটা করি তাহলে তো ওইটার দিকে চলে যাবে, হ্যাঁ, সেটাই সবসময় কোচির দিকে যাবে। অসম্ভব। তুমি আবার So, এগুলা চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আমার তো লাভই না, আমার তো বউ কাইটটা লাগে। কাটতে ফেলাবে, হ্যাঁ, সবকিছু কাটবে, শুধু তোমাকে না, অন্য কিছুও কেটে ফেলবে। যদিও চাই না, ফাইন ভাই, বিয়ে একটা করছি, বিয়ে অনেক প্যারা, কইরেন না। এবং আমিও সেটাই বলবো, যেহেতু আমার অভিজ্ঞতা আছে। সো বিয়ে করার অভিজ্ঞতা আমার, বিয়ে করার অভিজ্ঞতা বুঝছো ভাইয়া সবারই ভালো থাকে। হ্যাঁ, বিয়ে করছো ভালো, বিয়ে যতদিন টিকছে ততদিন আলহামদুলিল্লাহ খুব ভালো। যখন যে ধরো শুরু যে হলো। কোনো সম্পর্কে, ধরো কিছুদিন আগে আমি একটা কার ইন্টারভিউতে দেখছিলাম যে আমরা যে পরিবারে থাকি আমাদের কিন্তু ঝগড়া হয়, আমার বোনের সাথে হয়, আমার ভাইয়ের সাথে হয়, আমার মায়ের সাথেও অনেক সময় আমার তর্ক স্বাভাবিক, বিতর্ক হয়ে যায়, সেটা কিন্তু আমরা স্বাভাবিক। কিন্তু তাদের ছেড়ে দেই না। Right. কোনো অপশন নাই দ্যাট আজকে আমার মায়ের সাথে তুমুল বাজে একটা তর্ক হইলো, যাও তোমার সাথে সংসার করবো না, আমি চলে যাই, হ্যাঁ, হ্যাঁ আমি থাকবো না, এটা কিন্তু হয় না। হ্যাঁ। কিন্তু জামাই বউ কিন্তু এই কথাটা সেকেন্ডে সেকেন্ডে বলে, তোমারে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমারে বিয়ে করছি আমার চোখে তখন মানে ছানি পড়ছিল, এই জন্য তোমারে বিয়ে করছি, থাকবো না তোমার সাথে, সেকেন্ডে বলে ফেলতে পারে। সো বিয়েটা আসলে এই জন্য আমার মনে হয় যে আমার কাছে আই পার্সোনালি ফিল যে উন্নত বিশ্বে যে লিভ টুগেদারের যে কনসেপ্টটা আছে, আমার কাছে এটা ভালো লাগে। ঠিক আছে, কেন ভালো লাগে? দেখতে দেখতে ভালো লাগে। তুই তো বই না, আমার একটা নতুন টপিক দিয়ে দিলি, লিভ টুগেদার আমার ভালো লাগে। হ্যাঁ, লিভ টুগেদার শোনো, ভালো লাগে। ভালো লাগে কেন ভালো লাগে? কারণ সেখানে তোমার একটা দায়বদ্ধতা থাকে, রেসপন্সিবিলিটি থাকে এবং সম্পর্ক টেনে নেওয়ার ব্যাপার টেনে নেওয়ার থাকে। ব্যাপার থাকে। এবং ধরো যে যখন তোমার মনে হয় যে দুইটা মানুষের মতের অনেক অমিল, দুইটা মানুষ কোনোভাবেই একসাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন কিন্তু তোমার এই যে নোংরা যে বিষয়গুলো এটা থাকে না। যে ও হচ্ছে গিয়ে বাইরে গিয়ে 10 বেটার সাথে থাকতেছে, বউ বলতেছে ও আমারে কোনোভাবেই হ্যাপি রাখতে পারতেছে না, ওর এইটা বাজে স্বভাব, ওইটা কিচ্ছু নাই। মিউচুয়ালি তোমরা আলাদা হয়ে যাচ্ছ, লিভ টুগেদার যারা করছে বাইরে। সো ওই কনসেপ্টটা ভালো না। এখানে কিন্তু তাই হচ্ছে, তোমার ডিভোর্সের হার কিন্তু বাড়ছে দিনে দিনে, এভরিডে। এভরিডে। তোমার কালকে একজনকে দেখলাম যে যেই অবস্থা চলতেছে, ডিভোর্স লয়ার হয়ে গেলে ব্যবসা চাঙ্গে থাকবে। কারণ কি? কারণ ডিভোর্স হচ্ছে অনেক বেশি। তো ডিভোর্সটা হওয়ার পিছনে তো কারণ খুঁজতে গেলে তুমি 1000টা কারণ আসবে যেখানে তোমার ক্ল্যাশ করবে। ছেলে বলবে ওর এতগুলা কারণ আছে, মেয়ে বলবে ওর এতগুলা কারণ তাই আছে। মূল কারণ রেসপেক্টহীনতা, মূল কারণ হচ্ছে একজন আরেকজনকে প্রায়োরিটাইজ না করতে পারা। সেটা তো রিলেশনশিপেও হচ্ছে। ধরো ব্রেকআপ সব কখন জায়গায় হয়? যখন রেসপেক্ট না আমার করতে মনে পারে। হয় ব্রেকআপটাকে ডিভোর্সের মধ্যে ফেলা উচিত। হ্যাঁ, ফেলা উচিত কিন্তু। কারণ ধরো 7-8 বছর প্রেম করছে, ওটা ওটা তো তো সব অবৈধ সংসার, বিয়ের মতো যে মামুন লায়লা যেটা করছে। অবৈধ সংসার। তো এই দাঁড়া, এই যে এই কথাটা বললো না, উনি কেস করছে যে ছেলেটা তাকে জোর করে শারীরিক সম্ভোগ করছে, তাকে ধর্ষণ মামলা দিছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। আমার কি মনে হয়েছে ব্রাদার, যে সবচেয়ে আগে তো ওই দুজনের নামে কেস হওয়া উচিত, যে ভাই তোমরা দুইজনই তো আগে সমান অপরাধী। হ্যাঁ, আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরো অনেকে বলতেছে এটা, মেয়েদেরকে তো ধরো সবসময় আমরা কি করি, আমাদের সোসাইটিটা এরকম। আজকে যদি আমি এই রুম থেকে বেরোয় বলি, নীরব Just একটা সিক্কুত হ্যাঁ, দিলাম। নীরব ভাই আমাকে এই করে এই ফেলছে, ওই কথা করে ছি। নীরব ভাই আমাকে খাইয়ে দিছে, হ্যাঁ, এরকম কিছু একটা যদি বলি, ধরো সবাই বলবে নীরবের দোষ। হ্যাঁ, হ্যাঁ, কারণ রুম বন্ধ, শুনি সবচেয়ে আসছে, আগে দোষ পোলাটার। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে এখানে কোনো মানে তদন্ত করার বিষয় নাই, নীরবের দোষ। তো প্রিন্স মামুনের ক্ষেত্রে বিষয়টা, প্রিন্স মামুন বা অন্যান্য যারা ইস আছে, ব্রাদার, বিষয়টা এরকমই হয়। তবে আমি বলছি না যে প্রিন্স মামুনের কোনো দোষ নাই। না না, উনি ইউজ করছে ওনার মতো। লোভে পাপ, পাপে মৃত্যু একটা লোভে বিষয় পাপ, আছে। পাপে জেল। এখন ওর হচ্ছে ওই অবস্থা হয়েছে। তবে ম্যাচুরিটি তো আসলে মহিলাটার বেশি ছিল, বা লায়লার বেশি ছিল। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকবার যখন তার কথা আমি শুনেছি, উনি অসাধারণ শি ইজ ভাষায় ভেরি, কথা বলেন। হ্যাঁ, শি ইজ ভেরি ওয়েল স্পোকেন। Oh my God. এন্ড তাকে দেখে আমার কোনো দিক থেকেই মনে হয়নি যে ওই খ্যাত, মানে প্রিন্স মামুনের মতো একটা খ্যাতের সাথে উনি অ্যাডজাস্ট করে থাকতে পেরেছে। হ্যাটস অফ টু হার, যে সে এবং অনেকদিন ছিল। আমি ওনার ইন্টারভিউ নেওয়ার পর আমি ওনার ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, লায়লা আপার, মানে এত গুছায় কথা বলেন, খুব গুছায় কথা বলে। এত ওয়েল বিহেভ, আমাদের অনেক নায়িকারাও এত সুন্দর করে কথা এবং বলে না। এত বুদ্ধিমতী তিনি। হ্যাঁ, এবং এত সুন্দর ভাষা পিক করে, ওনার যে ওয়ার্ডস এবং গুলা। মজার জিনিস দেখো, একটু আগে তুমি বলছিলে না যে হাউ শি বিকেম ইনফ্লুয়েন্সার, হুম, উই আর ইভেন টকিং অ্যাবাউট হার। না, we are talking about her, but she cannot be an influencer in my eyes, because
to be an influencer, you have to influence people's life in a positive way. দ্যাটস পজিটিভ ওয়ে। আমরা ছোট ছোট ছেলেরা বড় বড় মেয়েদেরকে বিয়ে করবো এবং তারা আমাদেরকে দত্তক নেবে। মানে সুগার মামি খোঁজার একটা Yes, পজিটিভ ওয়ে। baby. কিন্তু সে বলছে সে নাকি সুগার মামি না। যাই হোক, আমি তাকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কারণ তাহলে সেও ভাববে যে আমি তাকে নিয়ে আবার কথা It বলছি। is, you are doing it. হ্যাঁ, কিন্তু আমি বলছি তার ভালো দিকটা। ভালো দিকটা কিন্তু আমাকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে, দ্যাট শি ইজ ভেরি ওয়েল স্পোকেন, সে খুব শিক্ষিত বুঝে কথা, মহিলা, হ্যাঁ ভদ্র শিক্ষিত। মহিলা, তো তার জায়গা বুদ্ধিমতী। থেকে সে কিভাবে গিয়ে মানে এরকম একটা স্টেপ নিল যেটা অনেক মানুষকে আসলে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স করবে, which is not a criteria to be an এবং influencer. মজার জিনিসটা জানো, এই জায়গাটা আমি কিন্তু এরকম আরো অনেক মহিলাকে চিনি যারা ইয়াং বাচ্চা নিয়ে হাজবেন্ড বানাইছে। তার কথাটা ওই যে মিডিয়াতে তারা দুজনে মানে মামুন মিডিয়ার ছেলে বলে আজকে আমরা কথাগুলো জানতেছি, অন্যদের কথাগুলো জানি না। যেভাবে আমরা গণমাধ্যমে কাজ করা মানুষদের ডিভোর্স হইলে বা পরিবারে ঝামেলা হইলে সবাই জানে, অন্যদের কথা জানে না সেইভাবে। সুমি, ইফ ইউ অ্যালাউ মি, ক্যান আই আস্ক ইউ পার্সোনাল কোয়েশ্চেন, লাইক তোমার ছাড়াছাড়ি হওয়ার ইস্যুটা? ছাড়াছাড়ি হওয়ার ইস্যুটা আমি খুব বিস্তারিত বলতে চাই না, কাউকে অসম্মান করা আমার কখনো টার্গেট না। আমি একটা কথা বলি, আমার যার সাথে বিয়ে হয়েছিল আর কি, হি ওয়াজ দ্য রাইট পারসন ইন মাই আইস। এই জন্যই বিয়ে করছি, কারণ আমি আমার লাইফ নিয়ে যতটা ক্যালকুলেটিভ ছিলাম, যদিও ক্যালকুলেশন ভুল হয়, তো যতটা ক্যালকুলেটিভ ছিলাম আমি সবসময় চিন্তা করছি যে যে মানুষটা আমাকে সব কিছুতে সাপোর্ট করতে পারবে, আই উইল ম্যারি দ্যাট গাই অনলি। আমি তাকে 5 বছর ডেট করছি, সে আমার পিছনে মনে করো যে মানে এত অপমানিত হওয়ার পরেও লেগেছিল, অনেক অপমানিত হয়েছে অনেক, এবং তার অনেক কষ্টও হয়েছে পুরা রিলেশনশিপের সময়টাতে। কারণ আমি ধনু রাশির, বুঝছো, আমি ডমিনেট করতে পছন্দ করি, আমি ডমিনেট হইতে পছন্দ করি না। সো রিলেশনশিপে এখন পর্যন্ত আমার যে কয়েকটা রিলেশনশিপ ছিল, ইন এভরি রিলেশনশিপ আই ওয়াজ দ্য ডমিনেটর, দ্য আদার পারসন সবসময় ডমিনেট হয়েছে। সো মেহেদি, যে আমার লাস্ট মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, মেহেদি খুবই ভালো একজন মনের মানুষ ছিলেন এবং আমাকে সবকিছুতে সে সাপোর্ট করেছে। আমার বাবা যখন অ্যাক্সিডেন্ট করে, যখন আমি হসপিটালে ছিলাম, এবং তার পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে সে আমার পাশে ছিল এবং সবসময় আমাকে যথেষ্ট পরিমাণের সাপোর্ট করেছে। এবং আমার কাছে ও সবসময় একজন ভালো মানুষই থাকবে। তবে আমাদের কিছু ব্যক্তিগত ক্ল্যাশ হয়েছে। ধরো দুইটা মানুষ খুব ভালো, তারপরেও তারা যে এক থাকতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই। ধরো সংসদে আমাদের যতগুলা সাংসদ সদস্য আছে সবাইরই কিন্তু কিছু না কিছু ফ্লজ আছে, বাট অনেকেই শিক্ষিত, অনেকেই ভালো, তারপর ঝগড়াঝাটি হচ্ছে, ঠিক আছে। তো তারা আসলে রুলস এর কারণে সংসদ থেকে বেরোতে পারছে না, বাট আমাদের যেহেতু কোনো রুলস ছিল না সংসারে, আমরা যেহেতু সেপারেট হওয়ার একটা সুযোগ ছিল, সো আমরা সেপারেটেড হয়ে গেছি। ছাড়াছাড়ির ব্যাপারটাকে এই জন্য আমি আর খুব বেশি হাইলাইট করতে চাই না। সে ভালো থাকুক যেখানে আছে, এবং আমি চাই যে হচ্ছে গিয়ে সে সুস্থ সবল ভাবে একটা নর্মাল লাইফ লিড করুক এবং ভালো থাকুক। আর আমার জন্য যেন সে এরকম দোয়া করে, আমি সেটাই চাই। Did you miss your সংসার? সংসার খুব বেশি সময় ছিল না, কারণ হচ্ছে ধরো আমার নিজের ঘর করা এসব না ছিল, মানে কিছুদিনের জন্য ছিল, বাট ইট ওয়াজন্ট দ্যাট মাচ প্লেজেন্ট। মানে খুব বেশি, মানে আমি খুব বেশি সুখ পেয়েছি বা সে সুখ পেয়েছে, মানে দুজনেই আমরা খুব বেশি সুখ পাইনি, দুজনেই পাইনি। আমি শুধু আমার কথা, আই এম দ্য ভিকটিম, আমার সাথে সব খারাপ হয়েছে, নো, এরকম বিষয়টা না। আমাদের বিয়ে হয়েছিল 20-এ, আমার জন্মদিনে। হ্যাঁ, আমি জন্মদিনে বিয়ে করেছিলাম, 20-12-20, মানে আমি এই স্পেশাল ডেটটা রেখেছি। 20 কেন? এইজন্য ঝামেলা হয়েছে। 20 টার্ন আউটস টু দি 20। এবং বিয়ে করেছি তখন সব ভালো ছিল, প্রেমের পরে বিয়ে তো নিশ্চয়ই ভালোই হয়, সো এরকমই ছিল। কিন্তু যেহেতু আমার পার্টনার তখন আমার কাছে মনে হয়েছে কেপেবল ছিল না, বা আমি কেপেবল ছিলাম না একসাথে সংসার করার জন্য, আমাদের একটু সময় লেগেছিল। সো আমরা 2 বছর মানে যার বাসায় ছিলাম। ও ওর বাসায় ছিল, ওর মতো টিজনেস যেটা করছিল, এবং আমিও আমার মতো কাজ করছিলাম, এবং কোনো কিছুতে কোনো বাধা বিপত্তি আমার প্রাক্তন আমাকে কখনোই দেয়নি, মানে প্রাক্তন হাজবেন্ড কখনোই দেয়নি। কাজে গিয়েছি, দেশের বাইরে গিয়েছি, ঢাকার বাইরে গিয়েছি, নর্মালি হয় না যে হাজবেন্ডরা কিন্তু যতই তোমার সন্দেহ করতে থাকে, এবং আমাদের মতো যারা শোবিজে কাজ করছে তাদেরকে ওই ভ্যালুটা দেয় না, ওই রেসপেক্টটা দেয় না। বাট হি ওয়াজ গুড, সে ঠিকঠাক মতো দিচ্ছিল। বাট যখন আমরা সংসার করা শুরু করি এক ছাদের নিচে, তখন আমাদের অনেক অমিল, এবং তখন আমাদের অনেক ঝগড়া, অনেক ক্ল্যাশ শুরু হয়।
কোনো এক অজানা বা অচেনা কারণে হয়তোবা আমার প্রায়োরিটি তার কাছে কমতে থাকে এবং তাকেও আমি ওইভাবে করে প্রায়োরিটাইজ করতে পারি নাই, যেটা উচিত ছিল হয়তোবা সেটা করলে ধরো একটা সম্পর্ক নষ্ট করে ফেলা কিন্তু খুবই ইজি, বাট সেটাকে ধরে রাখার মতো কঠিন চেষ্টা করতে হয়, সেটা 2 দিক থেকে করতে হয়। আমার কাছে মনে হয়েছে তার চেষ্টার কিছুটা কমতি ছিল এবং হয়তো তার কাছে মনে হয়েছে আমার চেষ্টার কিছুটা কমতি ছিল। তো এইজন্য আমি কিন্তু আমরা মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নেই। সে দিতে চায় নাই, সে চায় নাই, সে বলছে সবসময় যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার কষ্ট হবে, which I respect। কিন্তু সে তার মুখের কথার সাথে তার অ্যাক্টিভিটিজ এর আমি মিলটা পাই নাই। ঠিক আছে? তো যাই হোক, সেই টপিকে যাইতেও চাই না। যেভাবে করেই হোক আমরা আলাদা হয়ে গেছি। কিন্তু আমার তার প্রতি রেসপেক্ট আছে এবং আমি আমার ফেসবুকে মানে রাইট আফটার মাই সেপারেশন আমি কিন্তু ফেসবুকে সুন্দর করে আমাদের একটা সুন্দর ছবি দিয়ে লিখেছি যে সে খুবই ভালো মানুষ এবং আমার সাথে তার কাটানো যে মোমেন্ট গুলো ছিল সেগুলোকে আমি অলওয়েজ চেরিশ করব। আই উইল অলওয়েজ চেরিশ দ্যাট মোমেন্ট বা দোজ মোমেন্টস। কিন্তু আমাদের একসাথে আর থাকা সম্ভব হচ্ছে না। সো সে তার মতো এই যে অভিজ্ঞতাটা হইল সুমি, যদি তার সাজেশন দিতে চাও যে ভাই এই জিনিসগুলো খুব জরুরি সংসারের জন্য। ইউ নেভার নো কি জরুরি আর কি জরুরি না। আমি জানি না, তুমিও তো সংসার করছো, হয়তোবা তোমার সাথে তুমি হয়তোবা আমাকে কোনো জায়গায় বলবা যে না ইউ আর নট রাইট, ইউ আর রং, বাট আমার কাছে মনে হচ্ছে আমার তো অভিজ্ঞতা সংসারের শোনো। মাত্র 11 মাস। সে 11 মাসের মধ্যে আমি আমার বাসায় গেছি 11 বার, চলে গেছি রাগ করে। Really? 14 বার মানে 11 বার চলে গেছি। সো যাই হোক, সেই জায়গা থেকে আমরা অত ভালো এক্সপেরিয়েন্স বলতে পারবো না, বাট মানে বাজার করা, রান্না করা এইসব টুকটাক করা হয়েছে এবং মানে এই 11 মাসে সে আমাকে অনেক সাপোর্ট করেছে। সংসার লাইফে ধরো সে রান্নাও করতে হেল্প করতো, সে আমাকে এবং আমার কাছে মনে হচ্ছে আই ওয়াজ লাইক আ প্রিন্সেস টু হিম, বুঝছো? Very. মানে পুরো সময় ধরো যখন গার্লফ্রেন্ড ছিলাম তখনও, যখন বিয়ে করেছি তখনও। কিন্তু ডিপ ইনসাইড সে আমাকে কোনো এক জায়গা থেকে রেসপেক্ট করে নাই এবং আমি যখন বুঝেছি যে হি ইজ নট রেসপেক্টিং মি এনিমোর, আগে করেছে। সো আমি সেই কথা চেঞ্জ করবো না, সবসময় করেছে, বাট যখন থেকে আমার মনে হয়েছে যে হি ইজ নট রেসপেক্টিং মি, হি ইজ নট প্রায়োরিটাইজিং মি, আমার কাছে মনে হয়েছে কি যে না, এই মানুষটাকে তো আমি তখন বিয়ে করি নাই, কারণ হি ইজ নাও চেঞ্জড। তো আমরা প্রেমের বিয়েতে যেটা হয়, প্রেমের বিয়েতে না আমরা একটা অবয়ব তৈরি করে ফেলি যে বিয়ের পরে, সত্য মিথ্যে মিশায়। হ্যাঁ, যে বিয়ের পরে ওরা এরকম থাকতে হবে, না থাকতে পারলে আমার মতো যারা আছে, যারা হচ্ছে গিয়ে অল্পতেই অনেক বেশি ইমপেশেন্ট হয়ে যায়, তারা কোপ আপ করতে পারবে না। এবং আমি প্রথমে আমার সংসার না টেকার পেছনে প্রথম দায়ী নিজেকেই করি, দ্যাট আই ফেইলড। আমি অন্য কাউকে বেশি দায়ী করতে চাই না, অবশ্যই অন্য একজনেরও দায় আছে, কিন্তু এক হাতে তালি বাজে না। হ্যাঁ, কিন্তু আমি নিজেকে বেশি দায়ী করি যে না, আমার মতো মানুষের সাথে সংসার করতে হলে আরো বেশি প্রায়োরিটাইজ করতে হবে, আমাকে আরো বেশি ভ্যালু দিতে হবে, রেসপেক্ট করতে হবে, এবং সেটা যে করতে পারবে সেই সংসার করতে পারবে বা আমি সংসার করতে পারবো। যে না করতে পারবে, ইটস ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড এনিমোর, বা আমি চাই না সংসার করতে হবেই, পৃথিবীতে মেয়েদের বিয়ে করে সংসার করেই জীবন কাটাইতে হবে, আমি এই কনসেপ্টে বিশ্বাসী না। যদি করতে হয় আমার শর্তে, এবং তা অবশ্যই আমি তাকেও ভ্যালু দিব বা আমার পার্টনারকেও ভ্যালু দিব, বাট আমাকে আমার ওই জায়গায় এনশিওর করতে হবে। তারপরে আমি যখন দেখেছি যে ওই জায়গাটা থেকে আমি সরে গেছি, আমার কাছে মনে হয়েছে যে নাথিং ক্যান টাই আপ দিস রিলেশনশিপ এনিমোর। আমার কাছে একটা ছাদের নিচে রাত না কাটানো পর্যন্ত আসলে বোঝা যায় না যে এইটাই সবচেয়ে বড় কথা। প্রেমে কিছু বুঝতে। হ্যাঁ, কারণ উই আর লিভিং সেপারেটলি। হ্যাঁ, যে সে তার বাসায় থাকতেছে, আমরা হয়তো 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার জন্য দেখা করছি, কিন্তু 24 ঘন্টা এবং রাত কিন্তু আমরা একসাথে থাকছি না। প্লাস আরেকটা বিষয় হচ্ছে, ধরো আমরা কিন্তু মানে ঘুরতেও গিয়েছি, কক্সবাজার হোক, দেশের বাইরে হোক, গিয়েছি, থেকেছি। তখন কিন্তু মানুষ নিজের বেস্টটা দেখায় যে মানে হোয়াট বেস্ট আই ক্যান ডু ফর ইউ, তখন কিন্তু ওইটা দেখাবে। কিন্তু হোয়াট ওয়ার্ডস আই ক্যান ডু টু ইউ, সেটা কিন্তু কেউ দেখায় না। হ্যাঁ, ওটা বাঁচায় রাখে। আমি আমাকে ইনক্লুড করেই বলছি যে আমরা চেষ্টা করি সবাই, যে ধরো একটা বিয়ে কিন্তু খেলা না, যে বিয়ে করলাম আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম। উই ট্রাই, আমরা যতক্ষণ পর্যন্ত একটা শেষ মানে কনক্লুশন পর্যন্ত না যেতে পারি, আমরা কিন্তু ট্রাই করি। তো আমি ট্রাই করেছি, আমার কাছে মনে হয়েছে ওর দিক থেকে ট্রাইটা আরেকটু মানে সিরিয়াসনেস থাকলে ভালো হতো।
কোন পারপাসে হয়েছে কি হয়েছে এগুলো আমি বলতে চাচ্ছি না। Alright. কিন্তু ওর দিক থেকে ট্রাইটা থাকলে খুব ভালো হতো। বাট যেই সময় যতটুকু সময় আমরা একসাথে ছিলাম, যতটুকু মেমোরিজ আমার ওর সাথে আছে, আমার ওইগুলো ভালো মেমোরিজ এবং আমি ওগুলাকে কুলুষিত করতে চাই না। তাই বাহ! তাকে নিয়ে আসলে হচ্ছে গিয়ে কোনো বাজে কথাও বলতে চাই না। আমি চাই না সেও আমাকে নিয়ে কোনো বাজে কথা বলুক। সে তার মতো এগিয়ে যাক, আমি আমার মতো এগিয়ে যাই। এবং আমার সবসময় একটা ভালো দিক কি জানো? হ্যাঁ। আমি আমার কোনো এক্সকে আমার শত্রু বানাই না। মানে এভরি এক্স অফ মাইন ইজ নাও মাই ফ্রেন্ড। হ্যাঁ, Really? হ্যাঁ, এবং আমার ফেসবুকে থাকে, আমার কমেন্ট করে, বাহ! হ্যাঁ, বাহ! বাহ! এবং এটা আমার প্রাক্তনেরও জানা যে হুম, ইভেন আমার একজন এক্স ছিল, ধর এটা একটা হুম, মজার ঘটনা। হুম। আমার একজন এক্স ছিল হু ওয়াজ আ ফটোগ্রাফার, হ্যাঁ? ও ঢাকায় যেহেতু হচ্ছে গিয়ে মেসে টেসে থাকতো, তো আমার যাকে বিয়ে করেছিলাম ওকে বলছে কি যে তুমি একটু ওকে তোমার বাসায় রাখো, কারণ ও 2 দিন এখন ঢাকায় আসছে কাজের জন্য। সে কিন্তু এক্স আমার, ও জানতো? জানে, হ্যাঁ, মানে একদম লাস্ট হায় এক্স, রে! লাস্ট এক্স, হ্যাঁ, ঠিক আছে। এবং মেহেদি ওয়াজ সো গুড, বলছে আচ্ছা ঠিক আছে থাকুক, ঠিক আছে। ২-২ টা বয়ফ্রেন্ড একসাথে। এবং তখন সেও আমার বয়ফ্রেন্ড, হ্যাঁ, তো তখন সে ছিল। Oh my God! এবং মানে আমার সবসময় এরকমটা হয় যে I not even can think about হ্যাঁ it. সেটাই তো, তুমি তোমার 2 এক্স কে তুমি রাখতে পারবা না একসাথে, ঠিক আছে। এবং আমার ভয়ংকর এবং ভালো দিক হচ্ছে যেদিন আমাদের ব্রেকআপ হয়েছে তারপরে জীবনে আমার তার সাথে দেখা হয়নি। এটাও ভালো। বাট আমি যেটা চিন্তা করি আমার কাছে সেটাও ভালো যে সে তো আমার কোনো শত্রু না। আমার জায়গা জমি নিয়ে তার সাথে কোনো দ্বন্দ্বও নাই। বা সে আমার এমন কোনো বড় ক্ষতিও করে নাই। আমাদের ইমোশনাল একটা ডিটাচমেন্ট হইছে। আমরা আবেগের জায়গা থেকে হয়তো কেউ আমরা হইতেই পারে, একসাথে স্লিপ থাকতে করতেই পারে। পারিনি। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি তো বাট এটা হয়তো খুব ইন্টারেস্টিং শুনতো ২ টা বয়ফ্রেন্ড একসাথে রাত কাটাইতেছে। হ্যাঁ। তোর টেনশন লাগে না শালারা না, মিলে না, কি না, বলে না না, বলে? না, বিকজ মানে আমার ধরো মেহেদীর কথা, মেহেদীর নাম বারবার আসতেছে। ও ফেমাস হয়ে যাবে যদি আসলে। সো মেহেদী আসলে সবসময় খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল বা দেখাইছে। ওকে। হয়তো ছিল নাইলে দেখাইছে। বুঝছো? যে হ্যাঁ, আই এম ভেরি আন্ডারস্ট্যান্ডিং। সো ওই জায়গা থেকে মানে সে আমাকে বলছে, মানে এমনকি সে ২ দিন থাকছে, তাকে খুব ভালো আপ্যায়নও করা রান্না হইছে। বান্না করে দেখা হইছে। মানে তার বাসায় তো রান্না হ্যাঁ। যেটা হইতো সেটাই খাইছে। তো এটা আজকের আগ পর্যন্ত কেউই জানতো না। শুধু মেহেদী আমি জানতাম আর সেই এক্স জানতো যে না ঠিক আছে এরকম একটা নোবেল কাজ সে করছে। এখন তো হয়তো অনেকেই জেনে যাবে। বাট এই জায়গা থেকে হি ওয়াজ ভেরি লিবারাল। মানে মেহেদী ওয়াজ ভেরি লিবারাল। কিন্তু পরবর্তীতে কিছু মানে একটা সময় এসে তার মনে হইছে যে না, আসলে সব ছেলেদেরই, আমি ছেলেদের পয়েন্ট অফ ভিউটাও বুঝি যে তারা বউ চায় বউয়ের মতোই থাকুক। যতই বলুক যে না ঠিক আছে আই এম ওকে উইথ ইট, তুমি রান্না করবা না, আই এম ওকে, তুমি শর্ট ড্রেস আমি পরবা, আমার আই এম বউয়ের ওকে। রান্না ছাড়া খাইতে পারি না ভাই। হ্যাঁ, বললাম। না, না, এগুলো তো অনেক ছেলেরা বলে যে না, ওকে। ধরো এখনো আমাকে অনেক ছেলে, আমার যখন আমার তো অনেকদিন হয়েছে সেপারেশন হয়ে গেছে। তো এখন তো অনেক ছেলেরা দে হিট অন মি যে ঠিক আছে এখন তো সিঙ্গেল আছে, সো ইজিলি হয়তো বা বিয়ের জন্যই হোক বা প্রেমের জন্যই হোক ধরো পটাইতে কথাবার্তা পারবে। পটাইতে পারবে। হুম। তো কিছু কিছু মানুষ যারা বিয়ের জন্য সিরিয়াসলি বিয়ের জন্য বলে, তা আমি বলি দেখেন আমি তো রান্না করতে পারবো না, আমি তো শর্ট ড্রেস পরি, আমি তো দেশের বাইরে যাই, আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে, হুম। সো দে সে আই এম ওকে উইথ ইট, ঠিক আছে, আমার লিখে কোনো দেন সমস্যা নেই। ৩০০ টাকা স্ট্যাম্প আরে আমি বলছি যে তুমি আমাকে যদি এগ্রিমেন্টও করে দাও, আই উইল নট বিলিভ দ্যাট, কারণ কাগজের লেখা ভাই, এগ্রিমেন্টে কি হবে, আমি তোমার কাছ থেকে না না হলে কম্পনসেশন নিতে পারবো, কিন্তু যেটা নষ্ট হওয়ার সেটা তো হবেই। সো মেহেদি টিচেস মি, মানে ও আমাকে শিক্ষা দিয়ে গেছে যে আমরা অনেক কিছু দেখাই, বুঝাই, জানাই যেটা আমরা নিজেরাও বিলিভ করি না। ধরো ওয়াও। ধরো আমি বললাম যে একটা ছেলে বেকার, আমি ওর সাথেই থাকবো, এটা না। কিন্তু আমি বিলিভ না করেই বলি অনেক রাইট, সময় রাইট। আবেগের তাড়নায় যে না বাবু তুমি কিছু করতেছো না, থাক, ইটস ওকে, হুম। আই ক্যান লিভ উইথ ইউ রেস্ট অফ মাই লাইফ উইদাউট ইভেন আ ওই যে পেনি। চট্টগ্রামের না আঞ্চলিক ভাষাটা ছিল, আমি তো আবেগে বলেছি। সো এইটাই হচ্ছে গিয়ে আমার মনে হয় যে অনেক সময় আমরা এমন কিছু জিনিস বলি যেটা আমি নিজে which we বিশ্বাস করি। don't ওয়াও, believe, ওয়াও। কারণ এটা জাস্ট হচ্ছে সামনের মানুষটাকে ভালো ফিল আমি করানোর নতুন জন্য বলি। শিখি। ভেরি গুড। না মানে তোমার থেকে তো আমরা শিখি, আমরা তো একজন আরেকজনের কাছ থেকে প্রায়ই অনেক কিছু শিখি। আমি জীবনের কাছ থেকে ভাই অনেক কিছু শিখছি। আমার এখন ২৯ বছর চলছে। ২৯ বছরে সম্ভবত দুনিয়াতে ১ম কোন সুন্দরী মেয়ে যে তার এক্সাক্ট বয়স গণমাধ্যমে বলবে। না, না, অনেকেই বলে আমার ২৯ বছর চলছে। যদিও অনেকে বলে আমার নাকি ২২-২৩ বছর দেখতে, which is a plus ট্রু, point, হ্যাঁ। ট্রু। সো এখন ২৯ বছর বয়সে এসে জীবনকে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে জীবন কোনো কিছু তোমাকে না, মানে ওই যে আমরা যে কমপ্লেইন করি যে না কেন আমার সাথে এরকম হলো কেন? জীবন তোমাকে যেভাবে চুজ করেছে তোমার জীবনের সাথে ওইভাবেই চলতে হবে। আমি জীবনকে একটা বস্তু হিসেবে হুম, হুম, ধরছি। হুম, হুম। ধরো জীবন ইজ আ বস্তু, ঠিক আছে? আমি
একজন মানুষ জীবন, এবং এই মানুষটা যে ওইভাবেই চলবে যেভাবে তোমার জীবনটা সময়ের সাথে এগিয়ে যাবে। ইউ কান্ট কমপ্লেইন যে আমার সাথে এটা হলো না কেন। ধরো আমি একটু আগে তোমাকে বলেছিলাম যে ইন্ডাস্ট্রিতে এসে ধরো 2 বছরও হয় নাই, তারা এমন ভালো জায়গায় আছে, অথচ তাদের তাদের যদি ট্যালেন্ট আমি কাউন্ট করতে যাই, আমার Average. আমার ইকুইভ্যালেন্টও হবে না, ঠিক আছে? বা আমার কলিগ যারা আছে আরো অনেকে, তাদের ইকুইভ্যালেন্ট হবে না। আমি ধরো তুমি অনেক কষ্ট করতেছো, তুমি কষ্ট করতেছো বলতে আলহামদুলিল্লাহ তুমি অনেক দিন আর্জে ছিলা। আমি স্কুল কলেজে যাওয়ার সময় তোমার এফএম শুনতাম, তোমাকে শুনতাম। সো ওই জায়গা থেকে আজকে কিন্তু তোমার, আমার কাছে মনে হয় তোমার যেই ভ্যালুটা হওয়া উচিত ছিল, ইন্ডাস্ট্রি তোমাকে সেই ভ্যালু দিতে পারেনি, বা হয়তোবা ইউ আর নট দ্যাট লাকি। হুম। ইভেন আমাদের অনেক ছেলে হোস্ট, আরজে, ছেলে আর্টিস্ট, এই ইন্ডাস্ট্রিতে আমরা শুধু মেয়েদের কথাই শুনি যে মেয়েরা নির্যাতিত, নিপীড়িত, বাট আমাদের ছেলেরাও তো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। অনেক, আমার অনেক ফেভারিট একজন হোস্ট হচ্ছেন ইমতু ভাই। কিন্তু আমার খুব পছন্দ। ইমতু ভাইয়ের মতো এত জলি মাইন্ডের হচ্ছে Brilliant, মানুষ, brilliant. এত ট্যালেন্টেড মানুষ আমার মনে হয় আমি নাই, খুবই কম দেখেছি। নাই। এবং তার মতো মানে ইনস্ট্যান্ট হাসি ইনস্ট্যান্ট করে। হাসানো, হোস্টিং করা, অভিনয় করা, মানে হি ইজ সাচ এ গ্রেট হিউম্যান বিং, True. হি ইজ সাচ এ গ্রেট অ্যাক্টর, প্রেজেন্টার, পারফর্মার। Undoubtedly. অথচ তাকে আমরা কিভাবে ইউজ করতে পারছি? যদিও তার এটা নিয়ে রিগ্রেট নাই, আমি তাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করি, না রিগ্রেট নাই, হয়তো ডিপ ইনসাইড আছে বাট বলে না, ঠিক আছে? কিন্তু তাকে আমরা কতজন দেখেছি যে ভালোভাবে True, ইউটিলাইজ হয়েছে? true. হচ্ছে না। সো মানে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইভেন ইলিয়াস কাঞ্চন, এখন ইলিয়াস কাঞ্চনের ক্যারেক্টার এবং সারা দুনিয়াতে কিন্তু এই টাইপের মানুষ, বয়সের মানুষের কাজ হইতেছে। কাজ হচ্ছে, আমাদের দেশে হচ্ছে না। When আরে reason? ভাই, আমাদের দেশে নায়িকার 35 বছর হয়ে গেলেই নাকি তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে অথচ হবে। তখনই তার অ্যাক্টিং এর বয়স। হ্যাঁ, একটা মানুষ ম্যাচিউর হইতে হয়তো। True. আমাদের ধরো যে আমরা শুধু বলি কি ওপার বাংলার প্রোডাকশন ভালো হয়। সোহিনী সরকার নামের একজন হ্যাঁ, চিনি। অ্যাক্ট্রেস আছে, হ্যাঁ? তো সে, তার বয়স এখন মিনিমাম 38, 39, হ্যাঁ? কিন্তু সে কিন্তু অ্যাজ আ হিরোইন, বা হিরোইন না, অ্যান্টাগনিস্ট, আমরা তো এভাবে করে আসলে যারা বুদ্ধি আছে তারা তো এইভাবে করে ডেসক্রাইব করে। Right. আমাদের দেশে নাটক করতে গিয়ে আমি যেটা সবচেয়ে বেশি মানে হিউমিলেটিং জিনিস আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে, এই নায়িকাকে ডাকো, নায়িকাকে ডাকো, হুম। এই নায়িকাকে ডাকো, এই নায়ককে ডাকো, বাকিরা আর কিছু না। হুম। এই ওই ধরো যে কেউ নায়কের বোন, নায়িকার না, ভাই। এই নায়কের বোনকে ডাকো। হুম। হ্যাঁ, এবং তাদেরকে ট্রিটও করে ওইভাবে, জানো, প্রোডাকশনের লোকরা ওইভাবে ট্রিট করে, হুইচ ইজ ভেরি 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 মানে কি বলবো, মানে আমার কাছে ডিসকমফোর্টিং মনে হয়। কারণ আমাদের দেশে সবগুলো এবং এটা একটা ডিসক্রিজ। নাটক সিনেমাতে তো তোমার ক্যারেক্টারই দুইটা, ওই দুটাকে সাপোর্ট করার জন্য অন্যগুলো দাঁড়ায়। হ্যাঁ, অথচ সব গণমাধ্যমে হচ্ছে সবগুলো ক্যারেক্টার মিলে একটা ঘর হয়, হ্যাঁ। আর আমাদের ঘরে দুইটা ঘর। আর আমার কাছে খুব বলতে ইচ্ছা করে, জানো, যখন ধরো আমি তো ডেফিনেটলি কাজ করতে করতে, আমি এখন নাটকে কাজ করি না এই জন্যই, কারণ ওই ধরো এমন কিছু চরিত্র দিবে যে চরিত্রের কোনো লাভ নেই, এবং সে বলবে যে তুমি অনেক ভালো অ্যাক্টিং করো। আমাকে হাজার হাজার ডিরেক্টর বলে যে তুমি অনেক ভালো অ্যাক্টিং করো, তো অ্যাক্টিং করে আমাকে ওই রকম ভাবে ইউটিলাইজ করেন। আমি বলছি না যে আপনি আমাকে লিড ক্যারেক্টার দেন, বাট এমন কোন Separate ক্যারেক্টার character তো দেন। হইতে হবে যেটা মানুষের নজরে পড়ে। ওই নায়িকার সাথে দাঁড়ায় আছি হচ্ছে গিয়ে বান্ধবী হয়ে, এটা কিন্তু আমি করেছি, এমন না যে করিনি। আমি কিন্তু 4টা 5টা 10টা নাটক এরকম করেছি। অনেকে বলছে দেখো তুমি করা শুরু করলেই কিন্তু তুমি পেয়ে যাবা। সবাই বলে অ্যাক্টিং ভালো করি, আচ্ছা ভালো কথা, তাহলে তো তার মানে তো এইভাবে করে করতে থাকলে একদিন পেয়ে যাও। কোথায় কি, এই ওই নাটকটাতে নায়িকার বান্ধবী কে যেন করছে, ও সুমি করছে, আচ্ছা সুমিকে নিয়ে নাও। তারা বাইরে চিন্তা করতেই পারে না। কিছুদিন আগে সঞ্জনা মেহরান নামে একজন আছেন, উনি হচ্ছে গিয়ে কিছু ছোট ছোট ক্যারেক্টার অভিনয় করতো, এবং তাকে ওই ছোট ক্যারেক্টার এবং কাজের মেয়ে চরিত্রে, একটু কালো, গায়ের রংটা একটু চাপা, এই জন্য তাকে ওই চরিত্রেই নিয়েছে। সে কিছুদিন আগে একটা পোস্ট করেছে, এবং তার পোস্টের পরে অনেকেই যেহেতু তাকে চেনে, ওটা অনেক বেশি শেয়ার হওয়ার কারণে তাকে নিয়ে নিউজ হয়েছে। এরপরে তার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, এখন তাকে ভিন্ন চরিত্রে ভাবে। কেন সবার এভাবে করেই এটা করতে হবে? আপনি সুমি হোক, আপনি নীরব হোক, আপনি অন্য কুলসুম, সখিনা, জরিনা যেই হোক, অন্যভাবে কেন ভাবতে পারেন না? আর ভাবতে না পেরে আরেকটা যেটা খুব বাজে জিনিস হয়, ধরো আমার জন্য তো এই কাজটা এমন না যে শখ করলাম না, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের তো প্রফেশন, আমার জন্য এটা নিড, দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, আই হ্যাভ টু আর্ন মানি, আই হ্যাভ টু ফিড মাই ফ্যামিলি। সো ওই জায়গা থেকে কিন্তু আমি এটা করতেই হয়। সো অনেক সময় দেখা যায় যে এমন কিছু ক্যারেক্টার আছে যেটা আমার মন চায় না, বাট আমার ডেট তখন ফাঁকা করতে থাকলে তো দিয়ে দিতে হবে। হ্যাঁ, ডেট ফাঁকা, এবং প্লাস আমি জানি এই মাসে আমার আর্নিংটা কম হয়েছে, আই হ্যাভ টু আর্ন আ লিটল বিট মোর মানি, তখন কিন্তু আমি এটা করি। এখন আমার যদি ধরো হাজবেন্ড, ফাদার, তাদের যদি টাকা থাকতো, তারা যদি বলতো পছন্দ হইলে করো, না পছন্দ হইলে করো না, তখন কিন্তু আমি জাতা ক্যারেক্টারে অ্যাক্টিং হয়তো করতাম না।
ওই জায়গা থেকে করার পরে কেউ কেউ এসে বলে, হাই তুমি ওই নাটক করছো কেন, হাই তুমি এই কাজ করছো কেন, তাহলে তুমি কাজ দাও, তুমি তো দিচ্ছ না, তুমি না দিয়ে তুমি বলতেছো তুমি এটা করছো কেন, তুমি এটা সবচেয়ে করছো। সহজ এবং বেশি পাওয়া যায় উপদেশ। হ্যাঁ উপদেশ, মানে উপদেশ দিবে কিন্তু কাজ দিবে না। আর আরেকটা বিষয় যেটা হয় যে ধরো তোমার একটা স্টোরি তোমাকে বললো, হুম, তুমি জিজ্ঞেস করবে না, একজন আর্টিস্ট হিসেবে এই রাইটটা থাকে না যে হুম। কারা কাজ করতেছে, মানে এতদিন পরে এসে কিন্তু আমি এটা জিজ্ঞেস করি, আগে ভয় পেতাম, আগে ভাবতাম জিজ্ঞেস করলেই তো, ডিরেক্টরদের তো একটা বাজে স্বভাব, জিজ্ঞেস করলে এই তুমি কি হ্যান হইছো ত্যান হইছো, হ্যাঁ তুমি কি নায়িকা হয়ে গেছো, তোমাকে বলতে হবে, তোমাকে কেন বলতে হবে চরিত্র। এখন তো আমি দেখি যে ডিরেক্টররাও ডিপেন্ড করে আর্টিস্টের উপরে, হুম যে অপূর্বকে নিছে নাকি নিশোকে না, নিছে। তবে এই ডিপেন্ডেন্সি অনেক আগে থেকেও ছিল। ধরো চ্যানেল একটা সিন্ডিকেট করে দিত, কিন্তু বেঁচে গেছে, এখন তো চ্যানেল উল্টা সিন্ডিকেটে পড়ে হ্যাঁ গেছে। পড়ে গেছে, কিন্তু এখন মানে ধরো এটা না যুগ যুগ ধরে এই বিষয়গুলো থাকে। এখন কিন্তু আবার ইউটিউবের সিন্ডিকেটের ডিরেক্টররা আছে, হ্যাঁ, যে ইউটিউব বলে দেয় যে এর নিয়ে করতে হবে, এর ভিউ আছে, অ্যাক্টিং পারুক না পারুক, হোক না হোক, দর্শকেরা দেখে, স্যাবলা সুবলা যাই হোক এরাই দেখে, একে নিয়েই করতে হবে। তো ডিরেক্টরও কিন্তু অনেক সময় না চেয়েও নেয়, তো মানে এটা ডিরেক্টরও তো হচ্ছে। সংসার চালাইতে হ্যাঁ হবে। সবাই তো, ভাই একটা ডিরেক্টরও তো ভাড়া বাসায় থাকলে হুম, তারও তো টাকা দিতে হয়। true. এখন কারা ধরো যে এদের উপর ডিপেন্ডেন্ট না, যাদের নিজেদের আলহামদুলিল্লাহ দে আর সলভেন্ট, তারা চুজ করে। এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু তুমি যখন একটা ব্যাক সাপোর্ট তোমার থাকে তখন আর কিন্তু you শাহরুখ can- খানও তো তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি কিছু সময় টাকার জন্য করছি শুধু মুভি। কারণ তার ওই ব্যাক সাপোর্ট তখন ছিল না। ছিল না, হ্যাঁ। যখন ওই পরিমাণের অ্যাসেট সে করে ফেলছে যে এখন সে চুজ করতে পারবে which work he will do or which work he will not do, 3 বছর পরে তখন এসে জমান দিল। হ্যাঁ জবান দেয়। তা আমার তো ভাই আমি উই আর নট দ্যাট প্রিভিলেজ, আমি তো এখন ওইরকম প্রিভিলেজ না। বিয়ে করছিলাম যখন তখন মনে হয়েছিল যে ওকে ফাইন, নাও আই এম প্রিভিলেজ বিকজ আই হ্যাভ মাই হাজবেন্ড টু সাপোর্ট মি। কিন্তু সামহাও লাক It's খারাপ not ছিল, work, করোনা টরোনা ছিল, তখনও কিন্তু হচ্ছে গিয়ে আমার আমার পার্টনার কিন্তু হচ্ছে তখন আমাকে ওই সাপোর্টটা দিতে পারে নাই। সো আই হ্যাড টু গো টু গাজীপুর, আই হ্যাড টু গো টু ধরো কলকাতা, সব জায়গায়। এটা অনেক সময় আমার হাজবেন্ডের হয়তো ভালো লাগে নাই, বাট সে ওই পয়েন্টটা খুঁজে নেয় যে ঠিক আছে ওকে আমার পার্টনার যেহেতু কাজ করতে যাচ্ছে, কেন যাচ্ছে, সো ইফ আই ক্যান হেল্প হার হি উইল নট ডু দ্যাট, সরি শি উইল নট ডু দ্যাট, ঠিক আছে। তো এইটা কিন্তু অনেকে বোঝে না। Last word to your viewers, anything, or to your lovers would be. I don't know if I do have any lovers or if I do have common viewers or not. আমি জানি না কেউ আমাকে এখানে মানে চিনছেও কিনা, যদিও অনেকেই চিনে, তারপরেও আমি সবসময় খুব গ্রাউন্ডেড এবং হাম্বল থাকতে চাই। আই এম ভেরি ডাউন টু আর্থ পারসন, আই অলওয়েজ ওয়ান্ট টু বি লাইক দ্যাট। যারাই দেখছেন আমি বলবো যে প্রথমত তো আমি যেই প্ল্যাটফর্ম থেকে আসলে আজকে কথা বলেছি সেই প্ল্যাটফর্মকে সবাই সাপোর্ট করবেন, নীরব ভাইকে সাপোর্ট করবেন, যদিও সবাই করে। আর টেকনিক্যালি অ্যান্ড অফিসিয়ালি দিস ইজ মাই ফার্স্ট এভার ইন্টারভিউ, যে কোনো টেলিভিশনে বা পডকাস্টে যেটাই হোক, অল টুগেদার দিস ইজ মাই ভেরি ফার্স্ট, সো দিস ইজ মাই ভেরি ফার্স্ট ইন্টারভিউ। না আই এম সো লাকি অলসো। এবং সবচেয়ে ভালো লেগেছে যে নীরব ভাই তোমার সাথে বসে কিছু কথা বলতে পেরেছি যেটা যে কোনো ভাবেই হোক দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাবে। আমার একটাই কথা দর্শকদের, একটু ভালো জিনিসগুলো দেখুন, অ্যাপ্রিসিয়েট করুন, এন্টারটেইন হতে চান ভালো কথা, কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য শুধুমাত্র যেগুলো অখাদ্য প্রখাদ্য ক্রিঞ্জ সেগুলো দেখবেন না, কারণ তাতে করে যেটা হয় যে আমিও চাই ক্রিঞ্জ হয়ে যাওয়ার জন্য, আমি চাই আই রিয়েলি ওয়ান্ট টু বি আ ক্রিঞ্জ, কারণ আমাকে কেউ দেখছে না এখন, ধরো দেখার জন্য হইলেও তো এটা করতেই হবে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে একটু ভালো বিনোদনের সাথে থাকবেন, ভালো ভালো টেলিভিশন শো দেখেন, ভালো ভালো যেমন নীরব ভাইয়ের অনেক ভালো কন্টেন্ট আছে সেটা দেখেন, আমার অনেক ভালো কন্টেন্ট আছে দেখেন, আমাদের কলিগদের অনেক ভালো কন্টেন্ট আছে সেগুলো দেখেন, এবং তারপরে সমালোচনা আলোচনা যৌক্তিক সবকিছুই আপনারা করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি কাজ করতে পারি আরো অনেক দিন এবং হচ্ছে ভালো কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।